এক সাধারণ যুবককে পিয়ন ধারণা করেছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দাম্ভিক তরুণী। প্রকৃত তথ্য উন্মোচিত হতেই মেয়েটির চমক ভেঙে গেল। ঢাকা নগরের প্রভাতকাল অন্যান্য দিনের মতোই চাঞ্চল্য ও কর্মতৎপরতায় মুখর ছিল। পথঘাটে যানবাহনের হর্ন বেজেই চলেছিল, সবাই আপন কর্মে রত ছিল। ওই মহানগরের একেবারে কেন্দ্রস্থলে স্থাপিত হয়েছিল ইম্পিরিয়াল আর্টস ইনস্টিটিউট। এটি এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেথায় বিদ্যার্জনের তুলনায় অধিক বিত্তবৈভব এবং আভিজাত্যের প্রদর্শনী চলত। ইনস্টিটিউটের প্রাঙ্গণ যেন কল্পকাহিনীর রাজ্যের চাইতে নিম্নবোধ হতো না। সুবিশাল জলাধার, চকচকে অট্টালিকা, বিচিত্র বৃক্ষরাজি এবং গ্যারেজে রাখা বিলাসবহুল অসংখ্য মোটরযান সব মিলিয়ে এমন আবহ সৃষ্টি করত যেন হেথা শুধুই ধনকুবেরদের উত্তরাধিকারীরাই জ্ঞানার্জন করতে আসে। উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়ন করত রিয়া চৌধুরী। রিয়াকে ক্যাম্পাসের সর্বাধিক বিত্তশালী এবং রূপবতী ছাত্রী গণ্য করা হতো। তার পিতা রতন চৌধুরী দেশের নামকরা এক শিল্পপতি ছিলেন। সেখানে এমন কোনো শিক্ষার্থী ছিল না যে রিয়াকে জানত না। তার উপস্থিতিতেই গোটা আবহাওয়া পাল্টে যেত। ওর সঙ্গীরা সর্বদা ওর আশেপাশে ঘুরঘুর করত ও প্রত্যেকেই ওর ঘনিষ্ঠ হতে চাইত। তবে রিয়ার একটা স্বভাব অত্যন্ত নিন্দনীয় ছিল। সে ব্যক্তিবর্গকে তাদের পরিচ্ছদ ও বিত্ত দ্বারা মূল্যায়ন করত। কাউকে সাধাসিধে মনে হলে সে তাকে নিজের তুলনায় তুচ্ছ জ্ঞান করত। অপরদিকে ছিল কবির আহমেদ। হালকা রঙের বিবর্ণ ফতুয়া, সাধারণ কালো প্যান্ট, সস্তা পাদুকা এবং পিঠে একটি জীর্ণ থলে। প্রাথমিক দৃষ্টিতে যে কোনো ব্যক্তি ওকে দেখে নিশ্চিত ভাবত যে ও কোনো অভাবী ঘরের সন্তান। কবির অন্যদের সহিত বেশি একটা আলাপ করত না। পাঠদান সমাপ্ত হলেই ও সরাসরি গবেষণাগারে চলে যেত। ইনস্টিটিউটের কতিপয় পড়ুয়া ওকে ঘিরে হাসি মস্করা করে মন্তব্য করত যে, ধারণা করছি লোকটার সম্বলমাত্র একটি ফতুয়া, ও এথা বিদ্যা লাভ করতে ঢুঙেছে না কাজ চাইতে। এই জাতীয় কটূক্তি প্রত্যহ ওর কর্ণকোহরে প্রবেশ করত। তথাপি কবির কোনোদিন বিরূপ প্রতিক্রিয়া দেখাত না। ওর দৃষ্টিতে এক বিস্ময়কর প্রশান্তি বিরাজ করত, যেন এসবে ওর ভ্রুক্ষেপ নেই। একদা ক্যাম্পাসে শীতকালীন মেলার বা উইন্টার কার্নিভালের আয়োজন চলছিল। সমগ্র প্রাঙ্গণ বর্ণির আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল। বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল আর চতুর্দিকে উৎসবমুখর অবস্থা বিরাজ করছিল। রিয়া ওর সহচরীদের সঙ্গে ইনস্টিটিউটের প্রবেশদ্বারের সন্নিকটে অপেক্ষারত ছিল। ঠিক সেই ক্ষণে আচমকা একটি ভীষণ মূল্যবান শ্বেত শুভ্র মোটর গাড়ি প্রবেশপথের সম্মুখে থামল। বাহনটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে সকলের দৃষ্টি ওখানেই নিবদ্ধ হল। রিয়া মুচকি হেসে জানালো, বোধহয় আব্বু নবীন বাহন পাঠিয়েছেন। প্রত্যেকে কৌতূহলবশত বাহনটির পানে দৃষ্টিপাত করতে থাকল। কতিপয় মুহূর্ত বাদে গাড়ির গেট উন্মুক্ত হল আর ওখান থেকে বেরিয়ে আসলো কবির, সেই সাদাসিদে পরিধেয় পরিহিত যুবকটি। সে ধীর স্থিরভাবে যানের গেট আবদ্ধ করল। রিয়া ও ওর সখীরা উচ্চস্বরে অট্টহাসি দিতে লাগল। একজন তরুণী মন্তব্য করল, আরে তবে ইনি চালক। অপরজন জানালো, আমি তো ভেবেছিলাম প্রভাবশালীতেও হবেন। রিয়া এগিয়ে এলো আর দাম্ভিকতার সুরে নির্দেশ দিল, শুনুন পিয়ন, বাহনটি গ্যারেজে রেখে দ্রুত ফিরুন, আমাদের অনুষ্ঠানের জোগাড়যন্ত্র করতে হবে। চত্বরে দাঁড়িয়ে থাকা বহু পড়ুয়া উপহাস করল। কবির নির্লিপ্ত চোখে রিয়ার পানে চাইল। ওর অবয়বে ক্রোধ ছিল না, কিংবা বিন্দুমাত্র সংকোচও পরিলক্ষিত হয়নি। ও ধীর কণ্ঠে জানালো, আমি চালক নই। রিয়া তাচ্ছিল্য ভরে প্রশ্ন ছুড়ল, বটে, তবে মোটরযানটি কি আপনার? সকলে পুনরায় হাসল। কাভির কেবল এইটুকুই শোনাল, যে কোনো সাদামাটা চেহারার ব্যক্তি অক্ষম থাকে না। তবে কেউই ওর বাক্যটিকে আমল দিল না। রিয়া শোনাল, ধনী ব্যক্তিদের যান চালনা করলেই মানুষ মহান হতে পারে না। এইটুকু উচ্চারণ করে ও নিজ বান্ধবীদের নিয়ে অভ্যন্তরে প্রবেশ করল। কাভির কিয়ৎক্ষণ যাবৎ ওই স্থানেই অপেক্ষারত থাকল। ও ইনস্টিটিউটের ইমারতের পানে দৃষ্টিপাত করল ও মুচকি হেসে ভাবল, কখনো কখনো বাস্তবতা উন্মোচিত হতে খানিকটা বিলম্ব ঘটে। তরুণীটি কিভাবে উপলব্ধি করবে যে যাকে সে তাচ্ছিল্য করছে সেই তার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে? কার্নিভালের নির্ধারিত ক্ষণটি ক্রমশ ঘনিয়ে আসছিল। ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থী আয়োজনে মগ্ন ছিল। কেউ নৃত্যের মহড়া দিচ্ছিল, কেউ সঙ্গীত পরিবেশন করছিল এবং কেউ বা মঞ্চসজ্জায় নিমগ্ন ছিল। রিয়া এই সম্পূর্ণ কার্নিভালের মূল আয়োজক ছিল, বিধায় সর্বত্র ওকে ঘিরেই কথাবার্তা চলছিল।
সময়ে ইনস্টিটিউটে একটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ হল। মহানগরের বহু প্রখ্যাত কর্পোরেট কর্তা ব্যক্তিদের উপস্থিত হওয়ার কথা ছিল। রিয়ার দৃঢ় আস্থা ছিল যে ওই বিজয়ী হবে। নিজস্ব পারদর্শিতা এবং অর্থের প্রতি ওর প্রবল দম্ভ ছিল। প্রদর্শনী আরম্ভ হল। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা মঞ্চে উঠে নিজেদের ধারণা ব্যক্ত করতে থাকল। অতঃপর কবিরের ডাক পড়ল। ও সাদামাটা বেশভূষায় মঞ্চে গিয়ে দাঁড়াল। কয়েকজন পড়ুয়া পুনরায় বিদ্রুপ জুড়ল, দেখো, চালক মহাশয়ও এখন বাণিজ্য বোঝাবেন। তদীয় পরক্ষণেই সমগ্র মিলনায়তন নিস্তব্ধ হল। কবির এত চমৎকার বক্তব্য দিল যে সব শিক্ষক বিস্মিত হলেন। ও বাণিজ্যের এমন সব ধারণা দিল যা শুনে বড় কর্তারাও মুগ্ধ হলেন। ওর কণ্ঠে প্রত্যয় ছিল, ওর বাক্যে সারমর্ম ছিল। রিয়া প্রথমবার তাকে নিবিড়ভাবে লক্ষ্য করছিল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছিল না যে একটি ছাপোষা ছেলে এতটা প্রখর মেধার অধিকারী কি করে হতে পারে। বক্তব্য সমাপ্ত হওয়া মাত্রই গোটা কক্ষ করতালিতে ফেটে পড়ল। নির্বাচক মণ্ডলী কবিরকে শীর্ষ অবস্থান প্রদান করলেন। রিয়া এই ব্যাপারটা মোটেও মেনে নিতে সক্ষম হল না। ও ক্রুদ্ধ হয়ে ওর সমীপে এগোল। ওর শোনাল, আপনি নিশ্চিত রূপে এগুলো চুরি করেছেন। কবির মৃদু হেসে জানাল, কর্মঠ ব্যক্তিদের প্রতি সমাজ সচরাচর সংশয় পোষণ করে। রিয়া শোনাল, আপনাদের ন্যায় ব্যক্তিরা কেবল নিয়তির সহায়তায় যেতে। কবির ধীর স্বরে প্রত্যুত্তর দিল, এবং কতিপয় ব্যক্তি কেবলমাত্র বিত্তের প্রতাপে যেতে। এই বাক্য কর্ণগোচর হতেই রিয়া স্তব্ধ হল। ওই নিশীথে মুষলধারায় বাড়িধারা নামল। রিয়ার মোটরযান আচম্বিতে পথমধ্যে বিকল হয়ে পড়ল। ওর সঙ্গীরাও ওকে ফেলে প্রস্থান করেছিল। ও ফুটপাতের কিনারে পর্যস্থ অবস্থায় অপেক্ষারত ছিল। ঠিক সেই লগ্নেই ওর সম্মুখে সেই শুভ্র বাহনটি ব্রেক কষল। জানালার গ্লাস নামানো হল। অভ্যন্তরে কবির উপবিষ্ট ছিল। কবির ডাকল, উঠে আসুন, বর্ষণ অত্যন্ত তীব্র হচ্ছে। রিয়া কিয়ৎকাল ভাবল, অতঃপর বাধ্য হয়ে যানে চড়ে বসল। সম্পূর্ণ পথ উভয়েই নীরব রইল। তবে রিয়া প্রতিনিয়ত যানের অভ্যন্তরীণ সামগ্রী পর্যবেক্ষণ করছিল। বাহনটি ভীষণ জাঁকজমকপূর্ণ ছিল। ও কৌতূহল সংবরণ করতে না পেরে শুধাল, এই যানটির আসল মালিক কে? কবির মুচকি হেসে জবাব দিল, যাকে আপনি চালক ভাবছেন তারই। রিয়া ঈষৎ হাসল। ওর ধারণা হলো কবির রসিকতা করছে। ঠিক ওই মুহূর্তেই কবিরের মুঠোফোন বেজে উঠল। অপর প্রান্ত হতে ধ্বনি ভাসল, বস, আগামীকালের সিঙ্গাপুর চুক্তির বৈঠক চূড়ান্ত হয়েছে। রিয়া বিস্মিত দৃষ্টিতে কবিরের পানে চেয়ে রইল। ওর চিত্তে প্রথমবারের ন্যায় সংশয় উদয় হল, কবির কি আসলেই নিছক সাদামাটা নয়? পরবর্তী দিবস ক্যাম্পাসের সর্বত্র একটি মাত্র গুঞ্জন ভাসছিল যে গত রজনীতে রিয়া কবিরের যানে চড়েছিল। কতিপয় ব্যক্তি কটু মন্তব্য ছুড়ছিল, কেউ বা উপহাস করছিল। তবে রিয়া আর পূর্বের ন্যায় আচরণ করল না। ওর অন্তরে কবিরকে ঘিরে আগ্রহ বৃদ্ধি পেল। ওই দিন ইনস্টিটিউটে নগরের প্রখ্যাত পুঁজিপতিদের এক সম্মেলন ডাকা হয়েছিল। গুঞ্জন রটেছিল যে এক বিশাল কর্পোরেশন ক্যাম্পাসে বিস্তর অর্থলগ্নি পরিকল্পনা করেছে। গোটা মিলনায়তন সুসজ্জিত করা হয়েছিল। সকল শিক্ষার্থী উদ্দীপ্ত ছিল। রিয়াও নিজ পিতার সহিত তথায় উপস্থিত হল। ডায়াসে মহানগরের শীর্ষ বাণিজ্যিক ব্যক্তিত্বরা আসীন ছিলেন, তবে একটি আসন শূন্য পড়েছিল। অধ্যক্ষ মুহুর্মুহু হাতঘড়ি পরীক্ষা করছিলেন। ঠিক ওই মুহূর্তে মিলনায়তনের বাহিরে হট্টগোল শ্রুত হল। সকলের দৃষ্টি প্রবেশপথের পানে নিবদ্ধ হল। অভ্যন্তরে প্রবেশ করল কবির, সেই সাদাসিধে পরিচ্ছদ, সেই প্রশান্ত মুখমণ্ডল। তবে এবার ব্যতিক্রমে কিছু একটা ঘটল। ইনস্টিটিউটের অধ্যক্ষ স্বয়ং অগ্রসর হয়ে ওর সহিত করমর্দন করলেন। উপস্থিত সকল শিক্ষক শ্রদ্ধায় উঠে দাঁড়ালেন। সবাই হতবাক। রিয়া নিজস্ব স্থান হতে দণ্ডায়মান হল। ও ঠাহর করতে ব্যর্থ হচ্ছিল যে বস্তুত কি ঘটছে। অধ্যক্ষ মাইক্রোফোন ধারণ করে ঘোষণা করলেন, অদ্য আমাদের সম্মুখে যে প্রতিষ্ঠানের নবীন স্বত্বাধিকারী বিদ্যমান রয়েছেন, তিনি অত্র বিদ্যাপীঠের অগ্রগতিতে প্রভূত অর্থ অনুদান দিয়েছেন। সসম্মানে বরণ করে নিন জনাব কবির আহমেদকে। সমগ্র গ্যালারি করতালির শব্দে প্রকম্পিত হল। রিয়ার চেহারার জৌলুস হারিয়ে গেল। ওর স্মরণ হতে থাকল আপন প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি বিদ্রূপ, প্রত্যেকটি তাচ্ছিল্য।
যে তরুণকে সে পিয়ন সাব্যস্ত করেছিল সে বিশাল কর্পোরেশনের কর্ণধার হিসেবে আবির্ভূত হল। রিয়ার পিতাও হতভম্ব বনে গেলেন। তিনি তৎক্ষণাৎ কবিরের সহিত করমর্দন করলেন, তথাপি কবিরের অবয়বে দাম্ভিকতার লেশমাত্র উপস্থিত ছিল না। সম্মেলন সমাপ্তির পর রিয়া নিঃসঙ্গ অবস্থায় প্রাঙ্গণে অবস্থান করছিল। ওর নয়নে ছিল সংকোচ ও গ্লানি। ঠিক সেই মুহূর্তে কবির তথায় উপস্থিত হল। রিয়া ধীর কণ্ঠে জানালো, আমায় মার্জনা করুন, আমি আপনাকে চিনিনি। কবির হাসি মুখে জবাব দিল, ত্রুটি আপনার নয়, দৃষ্টিভঙ্গির ছিল। রিয়ার দৃষ্টি অবনত হল। ও শুঁধল, আপনি পূর্বে প্রকাশ করলেন না কেন? কবির শোনালো, যেহেতু আমি দেখতে ইচ্ছুক ছিলাম যে সমাজ আমাকে সম্পদের ঊর্ধ্বে একজন সাধারণ সত্তারূপে সম্মান দেয় কিনা। রিয়ার নয়নযুগল অশ্রুসিক্ত হল। ও প্রথমবারের মতো অনুধাবন করল যে ওর ধারণা কতটা ভ্রান্ত ছিল। উক্ত দিবসের পর হতে রিয়া সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে থাকল। বর্তমানে ও আর কাউকেই পরিচ্ছদ কিংবা বৃত্ত দ্বারা মূল্যায়ন করত না। ও হরহামেশাই কবিরের সহিত আলাপচারিতা করত। ক্রমান্বয়ে উভয়ে চমৎকার সুহৃদ হয়ে উঠল। কবির ভীষণ মেধাবী ও ধীরস্থির প্রকৃতির ছিল। ও প্রত্যেককে সহযোগিতা করত। একদা রিয়া ওকে প্রশ্ন করল, আপনি এতটা বিত্তশালী হয়েও এমন সাদাসিধা কেন থাকেন? কবির স্মিত হেসে জানালো, কেননা আমি অভাবকে অত্যন্ত নিবিড়ভাবে অবলোকন করেছি। অতঃপর ও নিজের কাহিনী শোনাল। ওর পিতা একজন সামান্য চাষি ছিলেন। শৈশবে বহুবার সংসারে আহারের অর্থটুকুও জোটত না। তথাপি কবির পরাজয় স্বীকার করেনি। ও প্রবল খাটুনি খেটেছে, লড়াই করেছে এবং পর্যায়ক্রমে স্বীয় প্রতিষ্ঠান স্থাপন করেছে। রিয়া ওর ভাষ্য শ্রবণ করে আপ্লুত হয়ে পড়ল। ও প্রথমবারের মতো উপলব্ধি করল যে প্রকৃত বিশালতা অর্থে নয়, মনুষ্যত্বের মাঝেই নিহিত। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বিপুল দিনার সংবাদ প্রকাশ্যে এলো। গুঞ্জন ছড়াতে থাকল যে ইনস্টিটিউটটি স্থগিত হয়ে যেতে পারে। সকল পড়ুয়া উদ্বিগ্ন হয়ে উঠল। অধ্যক্ষ সভা আহ্বান করে জানালেন, যদি আসন্ন কিছুদিন সময়ের মাঝে সহায়তা না মেলে তাহলে বিদ্যাপীঠ তালাবদ্ধ করে দিতে হবে। সমগ্র গ্যালারি শোকাচ্ছন্ন হয়ে পড়ল। সেই মুহূর্তেই কবি ডায়াসে পদার্পণ করল। সে মাইক্রোফোন ধারণ করে শোনাল, এই প্রতিষ্ঠানটি সহস্রাধিক শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সূতিকাগার। আমি একে রুদ্ধ হতে দেব না। প্রত্যেকে ওর পানে দৃষ্টিপাত করল। কবির প্রতিশ্রুতি দিল যে ওর কর্পোরেশন বিদ্যাপীঠের যাবতীয় দেনা চুকিয়ে দেবে। গোটা মিলনায়তন করতালিতে গর্জে উঠল। বহু শিক্ষার্থীর নয়নে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের অশ্রু নেমে আসতে লাগল। রিয়া অহংকারের সহিত কবিরের পানে চাইছিল। যে তরুণকেও অতীতকালে চালক সাব্যস্ত করেছিল, অদ্য সেই অসংখ্য পড়ুয়ার আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। ক্রমান্বয়ে রিয়ার চিত্তে কবিরের প্রতি শ্রদ্ধাবোধের সমান্তরালে অনুরাগেরও সৃষ্টি হতে থাকল। তথাপি কবির সর্বদা ধীরস্থির প্রকৃতির ছিল। প্রদর্শনীমূলক আচরণের তুলনায় আন্তঃসম্পর্কের নিষ্ঠার প্রতি ওর বিশ্বাস প্রগাঢ় ছিল। একদা ভবনের ছাদে দণ্ডায়মান থেকে রিয়া শুধালো, আপনার কি দুঃখ হয়নি যবে আমি আপনাকে উপহাস করেছিলাম? কবির হাসল ও জবাব দিল, যদি প্রত্যেকটি মন্তব্যে কষ্ট পেতে আরম্ভ করি তাহলে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠবে। রিয়া ওর বক্তব্য শ্রবণ করে নীরব হল। ও অনুধাবন করেছিল যে কবির অন্যান্যদের তুলনায় ভিন্ন। ক্যাম্পাসের পারিপার্শ্বিকতা বর্তমানে সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। যে পড়ুয়ারা পূর্বে কবিরকে ঘিরে বিদ্রুপ করত, বর্তমানে ওরাই ওকে সমাদর করত। রিয়াও আর অতীত দিনগুলোর ন্যায় দাম্ভিকতা দেখাত না। ও অভাবগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান আরম্ভ করল। একদিন ইনস্টিটিউটে একটি সংবর্ধনা সভার আয়োজন হল। গোটা গ্যালারি শিক্ষার্থীতে পরিপূর্ণ ছিল। অধ্যক্ষ ডায়াসে উপস্থিত হলেন ও জানালেন, অদ্য আমরা এমন শিক্ষার্থীকে সংবর্ধনা জানাব যে শুধুমাত্র এই বিদ্যাপীঠকেই রক্ষা করেনি, অধিকন্তু আমাদের প্রত্যেককে অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ দীক্ষা প্রদান করেছে। সমগ্র কক্ষ করতালিতে ফেটে পড়ল। কবির ডায়াসে উপস্থিত হল ও মাইক্রোফোন ধারণ করে জানালো, ব্যক্তির পরিচিতি তার পরিচ্ছদ কিংবা অর্থ দ্বারা নির্ধারিত হয় না, তার আচরণ দ্বারা ঘটে। গোটা মিলনায়তন নিস্তব্ধ থেকে ওর বক্তব্য শ্রবণ করছিল। কবির পুনরায় শোনালো, আমি বাস্তবতায় অভাবও অবলোকন করেছি এবং প্রাচুর্যও দেখেছি। তবে একটি বিষয় উপলব্ধি করেছি, ব্যক্তি বৃত্তে মহান হয় না, মানসিকতায় হয়। রিয়ার নয়ন সিক্ত হল। ওর নিজস্ব অতীত আচরণের নিমিত্তে গ্লানিবোধ হচ্ছিল। সভা সমাপ্তির পরে ও কবিরের সন্নিকটে এগোল। ধীর স্বরে জানালো, কৃতজ্ঞতা, আপনি আমার মানসিকতা পাল্টে দিয়েছেন।
কবির হাসল ও প্রত্যুত্তর দিল, যদি ব্যক্তি স্বীয় ত্রুটি অনুধাবন করে তবে ওটাই সর্বাপেক্ষা বৃহৎ অর্জন। কতিপয় মাস বাদে কবির ও রিয়া যৌথভাবে একটি বৃত্তি প্রকল্প চালু করল, যেন অসচ্ছল পড়ুয়াদের বিদ্যাভ্যাস কদাপি অর্থের অনটনে থেমে না যায়। বর্তমানে ক্যাম্পাসে কেউই অপরকে বেশভূষা দ্বারা মূল্যায়ন করত না, কেননা প্রত্যেকের স্মরণে ছিল যে সেই সাদামাটা যুবকটিকে অতীতে পিয়ন ভাবা হয়েছিল, সেই সর্বাধিক উদার সত্তারূপে প্রমাণিত হয়েছে। ওই রজনীতে ইম্পিরিয়াল আর্টস ইনস্টিটিউটে উজ্জ্বল আলোকছজ্জার মধ্যে একটি বার্তা সকলের অন্তরে স্থায়ীভাবে প্রথিত হল। মূল্যবান মোটরযান, বিলাসী পরিধেয় এবং অভিজাত পরিচিতি, এগুলো শুধুমাত্র ব্যক্তিবর্গের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম, তবে কোনো সত্তার প্রকৃত মর্যাদা নয়, কেননা খাঁটি রত্ন সচরাচর সাধারণ আবরণের আড়ালেই মেলে। ও সেই দিন ইম্পিরিয়াল আর্টস ইনস্টিটিউট নিছক একজন সার্থক শিল্পপতিকেই প্রত্যক্ষ করেনি, অধিকন্ত এমন এক ব্যক্তিত্বকে পেয়েছিল যে লাঞ্ছনার প্রত্যুত্তর দাম্ভিকতা দ্বারা নয়, বরং শালীনতা দিয়ে মিটিয়েছে। রিয়া যখনই বিদ্যাপীঠের প্রবেশদ্বার অতিক্রম করত, ওর ওই ক্ষণটির স্মৃতি ভেসে উঠত, যবে ও কবিরকে পিয়ন ধারণা করেছিল। তবে সম্ভবত ওটাই ওর অস্তিত্বের সর্বাপেক্ষা বৃহৎ ত্রুটি ছিল ও চরম শিক্ষাও বটে, কেননা কালেভদ্রের নিয়তি আমাদেরকে এমন কতিপয় ব্যক্তিসত্তার সহিত যুক্ত করে যারা আমাদের মন মানসিকতা পাল্টে ফেলে। এবং স্মরণ রাখবেন, পৃথিবীতে ব্যক্তির মূল্যায়ন তার পরিচ্ছদ দ্বারা নয়, তার শিষ্টাচার ও কর্ম দিয়ে পরিমাপকৃত হয়। দর্শক মণ্ডলী, যদি কবির ও রিয়ার এই হৃদয়স্পর্শী ও উদ্দীপনামূলক কাহিনীটি পছন্দ হয়ে থাকে, তাহলে ইহা আপনাদের সুহৃদ ও আত্মীয় স্বজনের মাঝে নির্দ্বিধায় ছড়িয়ে দেবেন। অত্র আখ্যানটি যদি আপনাদের চিত্তকে বিন্দুমাত্র আলোড়িত করে, তবে ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন। এমন সমস্ত মর্মস্পর্শী আখ্যান পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন ও বেল আইকন সক্রিয় করতে মোটেও ভুলবেন না, যেন প্রত্যেকটি নবীন কাহিনী দ্রুততম সময়ে আপনাদের নিকটে পৌঁছতে সক্ষম হয়। নিচে মন্তব্য লিখে অবশ্যই জানাবেন, যদি আপনারা রিয়ার স্থানে থাকতেন তাহলে কি আপনারাও কবিরকে চিনতে পারতেন? দেখা মিলবে নতুন কোনো সুন্দর ভিডিওতে।